4 মাস পর লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সে এয়ারক্রাফটে করে সোমবার লন্ডন সময় বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। এই বিশেষ বিমানে করে মঙ্গলবার সকাল 10:30টার সময় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁকে সংবর্ধনা জানাতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। দীর্ঘ 4 মাস পর খালেদা জিয়া বাসায় ফিরবেন, তাই তাঁর গুলশানের বাসা প্রস্তুত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে নির্বাচন কবে হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, নির্বাচনের বিষয়ে কোনো পক্ষের উপরও চাপ দিবে না ইইউ, তবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে তারা। ইউরোপীয় ইউনিয়ন মনে করে যৌক্তিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সময় পাওয়া উচিত। দুপুরে প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রোহিঙ্গা সংকট বর্তমানে একটি বৈশ্বিক জটিল সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। It's about trying to encourage the Rohingya to be in a position where they can trade and earn money, so there could be a cash economy in the camps. And it's about making sure that they have the technology to build skills for their own secure financial future. বিশিষ্ট ফৌজদারি বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং বায়তুল মোকাররম মসজিদের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। বরেণ্য এই আইনজীবীর সম্মানে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধ দিবস বন্ধ থাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। নিথর দেহে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে আসেন। সেখানে তাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে আগে থেকেই জড়ো হন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে সেখানে তার দ্বিতীয় জানাজা পড়ান মরহুমের বড় ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, বারের নেতৃবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। তার মতো একজন সৎ এবং দক্ষ আইনজীবীও বাংলাদেশের স্বৈরশাসনের জাতাকলে পড়ে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত এক যুগ সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। অনেক শূন্যতা সৃষ্টি হবে, তাই অনেক কিছু ছিল, তার থেকে জানার অনেক কিছু ছিল। কোর্টকে উনি অ্যাসেস করতে পারতেন, আইন জগৎকে অ্যাসেস করতে পারতেন। একটা আইন জগতের একটা প্রতিষ্ঠান চলে গেল, যা আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে। এটা ওনার খুব পছন্দের জায়গা ছিল এবং উনি বলতেন এখানে কোর্টে আসলে ওনার লয়ারদের সাথে এনভায়রনমেন্টে ভালো লাগে, কিন্তু আল্লাহর ফয়সালে উনি বেশি আসতে পারেন নাই, খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। তো অনেক স্মৃতি আছে, কিন্তু আব্বা আমার হি ওয়াজ মাই অ্যাডভাইজার, আমাকে অ্যাডভাইস করতো। সকলের শ্রদ্ধা নিবেদনের পর চিরদিনের মতো প্রিয় কর্মস্থল থেকে বিদায় নেন বর্ষিয়ান এই আইনজীবী। সুপ্রিম কোর্টে জানাজা শেষে সর্বস্তরের শ্রদ্ধার জন্য আব্দুর রাজ্জাকের মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। ছোটবেলা থেকেই ইসলামের পূর্ণ অনুসারী ছিলেন এবং আজীবন এই বিশ্বাস এবং এই আমলকে উনি জারি রেখেছিলেন নিজের জীবনে, তার পরিবারে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল 26শে ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে
দেশে ফেরেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়োজন না থাকা সত্ত্বেও পশুসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য বিভিন্ন গ্রুপ থেকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। কয়েকটি কোম্পানি হাঁস, মুরগির বাচ্চা সহ খাবারের উৎপাদন ও দাম নিয়ন্ত্রণ করে ছোট খামারিদের বিকাশ বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। মুনাফার কথা বাদ দিয়ে দেশের মানুষের খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিতে এসব ব্যবসায়ের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া কৃষিকাজে কীটনাশক ব্যবহার যথাসম্ভব কমানোর অনুরোধ করেন উপদেষ্টা। শেখ হাসিনার শাসনামলের সাথে অন্য কোনো সরকারের তুলনা করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে তথ্য ভবনে এক সেমিনারে তিনি কথা বলেন। একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, মূলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০০ কিলোমিটার অংশে মুগ্ধতা ছড়াচ্ছে সোনালু ও জারুল ফুল। মহাসড়কটি দিয়ে যাতায়াত করা বাহন চালক ও যাত্রীদের মন ভালো করে দেওয়া ফুলের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় জায়গা দখল করে আছে। পিচ ঢালা এই মহাসড়কের বিভাজকে সারি সারি ফুলের দৃষ্টিনন্দন রূপ মোহিত করছে সবাইকে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ তান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। মহাসড়কের বিভাজকে ফুলের এমন দৃশ্য অন্য কোনো দেশের নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে সোনালু জারুল ডালে ঝুলে থাকা বাহারি রঙের ফুলগুলো দিনরাত অভ্যর্থনা জানায় যানবাহনের চালক ও যাত্রীদের। গ্রীষ্মের খরতাপে চোখ ও মনের প্রশান্তি এনে দিচ্ছে এই ফুলগুলো। মহাসড়কের কুমিল্লার অংশের বিভাজকে প্রায় ৫৪,০০০ গাছ রয়েছে। এগুলোর উচ্চতা ২ থেকে ৫ মিটার। ঋতুভেদে মহাসড়কটির বিভাজকে নানা রঙের ফুল ভিন্ন ভিন্ন রূপে ধরা দিচ্ছে। বসন্তে যে মহাসড়ক পলাশের আগুন রঙে স্নিগ্ধ হয়েছিল, সেটাই গ্রীষ্মের দাবদাহে সোনালু, কৃষ্ণচূড়া আর জারুলে বর্ণিল হয়ে উঠেছে। কুমিল্লায় ঢুকতেই দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়ে যায়, এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না। রোডের পাশে দেখেন কত সুন্দর ফুল গাছ, দেখতে খুব অনেক সৌন্দর্য লাগে। আমরা যে ডিউটি করতে করতে যে ক্লান্ত অনুভব করি, তখন এই গাছগুলো দেখলে আমাদের ক্লান্তি ভাবটা দূর হয়। মহাসড়কের ফুলগুলোর নিয়মিত যত্ন আত্তি করা হয়। পাশাপাশি আরও বিপন্ন প্রজাতির ফুলের চারা রোপণের পরিকল্পনা আছে বলে জানান সড়ক ও জনপদের এই কর্মকর্তা। এই গাছগুলা পরিবেশ নির্মল রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাশাপাশি যাত্রী সাধারণের তাদের পথের ক্লান্তি দূর করে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বিভাজনে আমাদের বিভিন্ন প্রজাতির, বিশেষ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের আমাদের পরিকল্পনা রয়েছে। শুধু সোনালু কিংবা জারুলি নয়, কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত এই মহাসড়কে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ ও শিমুলও পথচারীদের নজর কাটছে। এনটিভি নিউজ ডেস্ক। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ আরও ৪ জন সহ ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দুপুরে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আলাউদ্দিন। এছাড়া সাক্ষ্য নেওয়া হয় প্রধান অভিযুক্ত আসামি হিন্টু শেখের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া বিচারক সব্যসাচী রায়, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী, নিহত আসিয়ার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা আঞ্জুমান আরা। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল।
দুপুরে শুনানিতে অংশ নেন ফয়জুল করিমের আইনজীবীরা। শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান আবেদনটি খারিজের আদেশ দেন। তবে এই আদেশ চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে যাবেন বলে জানিয়েছেন ফয়জুল করিমের আইনজীবী। নির্বাচনে প্রায় 22 মাস পর সৈয়দ ফয়জুল করিমের পক্ষে গত 17 এপ্রিল আদালতে আবেদনটি দাখিল করেছিলেন তার আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির। 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ নির্বাচিত হন। বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূরীকরণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছেন জেলা জজ আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীরা। বরিশালে সকালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, 2 দফা দাবি মেনে না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের যশোর শাখার উদ্যোগে আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা। একই দাবিতে চুয়াডাঙ্গায় জজ কোর্ট চত্বরে কর্মবিরতি পালন করেন জেলা জজ আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীবৃন্দ। নাটোরে আদালতের নিজ নিজ দপ্তরে তালা ঝুলিয়ে এবং জেলা জজ আদালত ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে মানববন্ধন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা। হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়া নড়াইল, পঞ্চগড়, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেন তারা। নারী সহকর্মীদের অশ্লীল ভিডিও পাঠানোর দায়ে অভিযুক্ত খুলনা চিলড্রেন ভয়েস স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। দুপুরে মুচগুন্নি স্কুলের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার ও তাকে অপসারণের দাবি জানান। এনটিভিতে নারী সহকর্মীদের অনৈতিক প্রস্তাবের অভিযোগ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হবার ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবক সহ সাধারণ মানুষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এর আগে সকালে ট্রেসি অ্যান জ্যাকবসনকে সাথে নিয়ে নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে কমনওয়েলথ ওয়ার সেমিনারি পরিদর্শন করেন মেয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ এলাকায় নিহত মিত্রবাহিনীর সদস্যদের স্মরণ করেন তারা। পরে নগর ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ করেন সিটি মেয়র ও ট্রেসি। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন কাজে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র। অপেক্ষার প্রহর শেষে আজ থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার সুস্বাদু আম। সকালে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের বিল্লাল হোসেনের বাগান থেকে আম আহরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এর পরপরই জেলার বিভিন্ন উপজেলায় সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। কৃষি কর্মকর্তারা জানান, এখানকার আম দেশের বাজারে সবার আগে আসে, এই কারণে চাহিদাও বেশি থাকে। এবছর প্রায় 400 কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। চট্টগ্রামে নাবিক মুস্তাফা কামালের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নৌ প্রকৌশলী মুস্তাফা কামাল জাহাজ থেকে সাগরে পড়ে মারা যাওয়ার ঘটনা রহস্যজনক। এই ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। গত 25 এপ্রিল চট্টগ্রাম থেকে তেলবাহী জাহাজ নিয়ে খুলনা যাবার পথে নিখোঁজ হন জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার মুস্তাফা কামাল। এর 3 দিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে তার লাশ পাওয়া যায়। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাস্কা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে 65টি বাচ্চা। সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন পালন কেন্দ্রের সংরক্ষণে প্যানে রাখা হয়েছে। করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানিয়েছেন, গত 2025 সালের 15 ফেব্রুয়ারি একটি কচ্ছপ 82টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ে রাখা সেই বাস্কা প্রজাতির কচ্ছপের ডিম থেকে সকালে ফুটে বের হয় 65টি বাচ্চা। 2 পুত্রবধূ সহ কাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ইতোমধ্যে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় ঢাকায় পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। ইফতেখার রেজা রিপোর্ট। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর 2 পুত্রবধূ সহ মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে চাঙ্গা জাতীয় রাজনীতি ও বিএনপি সাংগঠনিক কর্মতৎপরতা। বিমানবন্দরে বিএনপি প্রধানকে অভিনন্দন জানাতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেওয়া হয়েছে নির্দেশনা। বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে কাকলী সড়ক পেরিয়ে গুলশান 2 গোল চক্কর ঘুরে পৌঁছাবে বাসভবন ফিরোজায়। বেগম জিয়ার আগমনকে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তার বাসভবন। এদিকে ডাক্তার জোবাইদা রহমানের আগমনকে ঘিরে পরিচর্যা করা হচ্ছে ধানমন্ডির পৈতৃক নিবাসও। বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। নেত্রীর দেশে ফিরে আসা দলকে আরো শক্ত অবস্থানে নিয়ে যাবে উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়ার দেশে ফেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে। কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। তো আমরা এই যে সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে ট্রাফিকের, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। সবাই মিলে আমরা চেষ্টা করব। এদিকে জনসাধারণকে রাস্তা পরিহার করে ফুটপাতে অবস্থান করা এবং সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা যেতে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন এনটিভি ইউরোপ প্রতিনিধি মোহাম্মদ মাসুদুজ্জামান। মাসুদ, আমাদেরকে জানাবেন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছেছেন কিনা এবং এয়ার অ্যাম্বুলেন্সটি কখন ছাড়বে? ধন্যবাদ ফারহানা। আমি এই মুহূর্তে আছি রয়্যাল সুটের এখানে, আপনারা জানেন ভিআইপি লঞ্চের সামনে। একটু আগেই আনুমানিক 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে অলরেডি বেগম জিয়া ও তার বহরের গাড়ি ভিআইপি লঞ্চের ভিতরে প্রবেশ করে গেছে। শত শত নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছিল, পুলিশ এসে এটা কন্ট্রোল করেছে। এখনো শত শত নেতা কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যেও তারা অপেক্ষমান, যদিও নেত্রী অলরেডি ভিতরে ঢুকে গেছেন। উনার ফ্লাইটটি হবে আনুমানিক 4:15 মিনিটে, এরকমটি আশা করা যাচ্ছে। ফারহানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান মিলেছে। এরই মধ্যে কমিশনের অনুমোদন পাওয়ায় মামলা করতে যাচ্ছে দুদক। গত 28 এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাঞ্চলে স্টেডিয়ামের নির্মাণ, বিপিএল এর খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচ সহ 27 ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। পাপনের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আরেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আছে 3 কোটি 30 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে দুদক। 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। রাজধানীর বেইলি রোডে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। সন্ধ্যা 6:45টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন সেখানকার অনেকেই। এতে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায় শুরুতে 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও 6টি ইউনিট পাঠানো হয়। তবে কিভাবে আগুন লেগেছে এখনও তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
অবৈধভাবে কোনো বাংলাদেশি ইতালিতে থাকলে তাদের বৈধতা দিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে তার সাথে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান টেডিওসের দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা বলেন তিনি। বর্তমানে ইতালিতে ইউরোপের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামনে আরও কর্মী নেবে দেশটি, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে যেতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে কেউ চেষ্টা করলে তাদেরও ঘটনার আগেই প্রতিহত করার চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারাই জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। যারা ধরেন যে এই দিক দিয়ে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। বা তারপরে আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। 2 টেস্ট, 3 ওয়ানডে এবং টি20 খেলতে জুনের শেষ ভাগে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। 3 ফরম্যাটের এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে লঙ্কান ক্রিকেট। গল কলম্বো ক্যান্ডি ডাম্বুলাতে হবে 3 ফরম্যাটের 8টি ম্যাচ। 3 ফরম্যাটের ম্যাচ খেলতে আগামী 13 জুন লঙ্কা পৌঁছাবে বাংলাদেশ দল। 17 জুন গলে প্রথম টেস্ট এবং দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোতে। কলম্বোতে 2 ও 5 জুলাই 2 ওয়ানডে খেলে 8 জুলাই পাল্লেকেলেতে শেষ ওয়ানডে খেলবেন লাল সবুজরা। আগামী 13 জুলাই পাল্লেকেলেতেই শুরু হবে টি20 সিরিজ।